দেখে এসেছি। আমি একটা এক্সাম্পল দিই, ধরো একটা স্ল্যাব রয়েছে, ঠিক আছে, এবং তার একটা ফুরিয়ার কোএফিসিয়েন্ট আছে, কন্ডাক্টিভিটি, ওকে, এবং হচ্ছে যে লেটস সে দিস ওয়ান ইজ x0 and this one is x1, ঠিক আছে, এই পয়েন্টের টেম্পারেচার হচ্ছে t0, ঠিক আছে, এই পয়েন্টের টেম্পারেচার হচ্ছে t1। আমি এর টেম্পারেচার ভেরিয়েশনটাকে মডেল করতে চাই, ঠিক আছে, তাহলে আমার এই যদি ডেল্টা এক্স একটা থিকনেস হয়, ইটস আ রিয়েল লাইফ প্রবলেম ইন থার্মোডাইনামিক্স, লেটস এরকম একটা ডেল্টা এক্স এর থিকনেস আছে, তাহলে এটা হচ্ছে তোমার থার্মাল কন্ডাক্টিভিটি। তার মানে হচ্ছে যে আমার হিট ফ্লাক্স যেটা, ওকে, অর রাদার আমার কিউ হিট ফ্লাক্স যেটা, দ্যাট ইজ কে টাইমস এই এই গ্যাপটার অ্যাক্রসে যদি টেম্পারেচার ডিফারেন্স যদি ডেল্টা টি হয়, আই শুড বি রিপ্রেজেন্টিং দেম উইথ ক্যাপিটাল টি, ঠিক আছে। আমরা এই ধরনের প্রবলেম করতে অভ্যস্ত। T1, so limit delta x tends to 0, delta t by delta x, ওকে। আরো একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে 1 by area, okay, assuming area to be constant, okay. So basically this equation transfers to dt dx 1 by a0, এর মধ্যে 1 by a0 টা কনস্ট্যান্ট, dt dx কত তা জানি না, ঠিক আছে। এবার হচ্ছে যে কিউটা ওকে, দিস কিউ ক্যান বি এ ফাংশন অফ এক্স অ্যাজ ওয়েল। তাহলে এটা কি, এটা হচ্ছে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ টেম্পারেচার উইথ রেসপেক্ট টু এক্স, মানে একটা স্পেস ডোমেনে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এবং এটা একটা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা ওডি, কারণ একটা মাত্র ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে। যদি মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকতো তাহলে এখানে পার্শিয়াল ডেরিভেটিভ থাকতো এবং সেটা হয়ে যেত একটা পিডি, ঠিক আছে। এবং পিডি হলে সেখানে মাল্টিপল পিডি থাকতো, এক্স এ একটা, ওয়াই এ একটা, টাইমে একটা, এটসেট্রা। এবং যেটা ঘটছে যে এই ধরনের প্রবলেমকে, ধরো এই এটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটা আমরা এস্টাবলিশ করেছি, এই ধরনের ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে আমরা বলি হচ্ছে বাউন্ডারি ভ্যালু প্রবলেম। তার মানে আমরা কি করতে পারি, আমরা বলতে পারি যে যে তোমার হচ্ছে ডিটি দিয়ে সরি বাউন্ডারি ভ্যালু প্রবলেম কিন্তু আমরা কি বোঝাই, যে আমরা টি ধরো এক্স ইকুয়াল 0 তে আমি বলে দিতে পারি t0। আবার এটা হতে পারে যে I don't know the t, do not know t, but I know how much is the heat flux. Okay, so q at x equal x1 may be known. Okay, so basic আমরা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন ডিফাইন করি, তাকে মধ্যে এইটা হচ্ছে একটা বাউন্ডারি ভ্যালু প্রবলেম, যদি এটা টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয়। যেমন হচ্ছে ইমোশনাল ইকুয়েশন, এটা হচ্ছে এটা হচ্ছে থিকনেস, তাহলে এই ইকুয়েশন involving double derivative with respect to time, তাহলে এটা হচ্ছে একটা টেম্পোরাল ইকুয়েশন বা ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। টাইমের রেসপেক্টে যখন কোনো প্রবলেম দেওয়া হয় তাকে আমরা বলি ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। তার কারণ এক্ষেত্রে আমি দুটো বাউন্ডারি কন্ডিশন দিতে হবে, x at t equal 0 and x dot at t equal 0, ঠিক আছে। আমি একমাত্র ইনিশিয়াল কন্ডিশনগুলোই দিতে পারি। মুশকিল হচ্ছে টাইমকে নিয়ে, যে টাইমের ক্ষেত্রে আমরা ফিউচারটা জানি না, তাই টাইমের ক্ষেত্রে আমরা বাউন্ডারি ভ্যালু প্রবলেম করতে পারি না, সবসময় ইনিশিয়াল ভ্যালু।
তো এই হচ্ছে গল্প। আমরা এই ধরনের প্রবলেম সলভ করতে অভ্যস্ত সিন্স 11th স্ট্যান্ডার্ড। আমরা সলভ করে আসছি কি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ওকে, এইবার আমরা যেদিকে যেতে চাইবো সেটা হচ্ছে ফাংশনাল এবং হচ্ছে ডিফারেন্স ইকুয়েশন, সরি নট ডিফারেন্স ইকুয়েশন, sorry, we go for variations of functional and variational equation and variational calculus. ওকে, এতদিন আমরা যে ধরনের ক্যালকুলাস করে এসেছি সেটাকে বলা হয় হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, ডিফারেন্সিয়াল এন্ড ইন্টিগ্রাল ক্যালকুলাস। ওকে, and variational calculus is something that will relate to functionals. Calculus of differentiation is applicable to functions. যেমন এক্ষেত্রে t হচ্ছে x এর একটা ফাংশন। আমি যদি এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা সলভ করি, I'll get t as a function of x. That may be sine of x, cos of x, whatever, or x square. Okay, but the thing is, the solution is a function. Okay, whereas এখানে যখন আমরা ফাংশনাল নিয়ে ডিল করব তখন হচ্ছে আমরা এই ধরনের ক্যালকুলাস ইউজ করব। তো দেখি যে এই প্রবলেমটাকে যদি আমরা ডিফাইন করতে হয়, মানে যদি একটা প্রবলেম এভাবেও পোজ করা যায় তাহলে সেই প্রবলেমটাকে দেখতে কিরকম হবে। সো অবভিয়াসলি ইটস ফলিং ডিউ টু গ্র্যাভিটি। আরো কিছু কিছু কন্ডিশন ধরে নেওয়া আছে, যেমন হচ্ছে মিউ এস ইকুয়াল মিউ কে ইকুয়াল 0, মানে ফ্রিকশনলেস শুটের মধ্যে দিয়ে বলটা গড়াচ্ছে। তো জোহান বার্নৌলি যে প্রবলেমটা বলেছেন যে এই ক্ষেত্রে কোন পাথে গেলে, মানে এই কার্ভটা ইকুয়েশন কি হলে that would take the lowest time. Okay, so again he is trying to get the functional form here. Okay, তাহলে obviously at the end we are also looking for a differential equation, but that will initially the problem would not be given as a differential equation. ঠিক আছে, তাহলে যদি আমরা দেখি প্রথমত হচ্ছে যে টাইম কি। ঠিক আছে, আমি যদি একটা স্মল এলিমেন্ট অফ টাইম ডেল্টা টি ধরি, রাদার আমি যদি ডিটি ধরি, একটা ডিফারেন্সিয়াল এলিমেন্ট অফ টাইম ধরি, ওকে, সেটা হচ্ছে এই পাথ বরাবর if I travel a distance ds, okay, that divided by the velocity, okay, which may be treated as a function of x. Okay, যদি আমি একটা পাথ ধরে নিই তাহলে তার একটা ইকুয়েশন থাকবে, so y will also be some function of x, and if the velocity is a function of x and y, so indeed it is a function of x. Okay, তাহলে এই হচ্ছে আমার টাইম, মানে ডিফারেন্সিয়াল টাইম। তাহলে আমার টোটাল টাইমটা কত হবে? So the total time would be from x1 to x2 ds by v of x. Okay, তাহলে এই জিনিসটা কি দাঁড়ালো, আমাকে মিনিমাইজ করতে হবে এইটা। আমার প্রবলেম স্টেটমেন্টটা হচ্ছে মিনিমাইজ দিস কোয়ান্টিটি। হ্যাঁ, এক সেকেন্ড বলো। বলছিলাম যে যদি এটা আমরা x5 প্লেনে কনসিডার করি, যে মানে পুরো মুভমেন্টটা হচ্ছে, তাহলে ভেলোসিটি তো x আর y দুটোই ফাংশন হতে পারে না? x আর y এর দুটোরই ফাংশন হতে পারে, কিন্তু আমি তো ধরে নিচ্ছি মানে কোনো একটা গিভেন পাথ। আচ্ছা আচ্ছা, গিভেন পাথ মানে কি সেটার একটা ইকুয়েশন আছে। তো আচ্ছা, মানে যদি এই পাথটা হয়, আচ্ছা, তাহলে এর ইকুয়েশন হচ্ছে y ইকুয়াল x মাইনাস x1 by x2 minus x1 times y2 minus y1 plus y1, তো এর ইকুয়েশন যে পাথই হোক না কেন তার একটা ইকুয়েশন আছে। তাহলে আমি যখন এটাকে v as a function of x and y বলবো, ওকে, I can always substitute for y as this function of x. তার মানেটা কি দাঁড়াবে, আদতে এটা ফাংশন অফ x। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা দেখি যে v কিভাবে চেঞ্জ করে। দেখো এই শুটটা যদি ফ্রিকশনলেস হয় তাহলে লস ইন পোটেনশিয়াল এনার্জি ইজ গেইন ইন কাইনেটিক এনার্জি, সো ডেল্টা পি ইজ মাইনাস ডেল্টা কে or the vice versa. ঠিক আছে, which means half m
ভি স্কোয়ার্ড, ঠিক আছে? দেখো যে পাথে তুমি মুভ করো না কেন, ভি ইজ অলওয়েজ ট্যানজেনশিয়াল টু দ্য পাথ, ঠিক আছে? ইট হ্যাজ টু বি। কিন্তু সেই ভেলোসিটির ম্যাগনিটিউড উইল ডিপেন্ড অন দ্য লস ইন পোটেনশিয়াল এনার্জি, বাট দ্য লস ইন পোটেনশিয়াল এনার্জি, ওকে, is essentially this delta y. Okay, so basically it is minus of because it is a loss, সেই জন্য নেগেটিভ mg delta y, ঠিক আছে? আমাদের সুবিধার জন্য আমরা y1 কে 0 ধরে নিলাম আর x1 কেও 0 ধরে নিলাম, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে যেটা দাঁড়াবে গল্পটা সেটা হচ্ছে, আমি x1 x2 রাখছি, বাট আমি এখানে এটাকে ডাইরেক্টলি হচ্ছে ডেল্টা y না লিখে y লিখতে পারবো। So it becomes mgy, or in other words v is square root of twice gy. Very familiar equation, ঠিক আছে? ফ্রি ফলের ক্ষেত্রে আমরা দেখি এটা, কিন্তু ফ্রি ফলটা যদি ভার্টিক্যাল লাইন বরাবর না হয়ে একটা শুট বরাবরও হয়, তাহলেও the velocity will depend on only the y component of descent. It will not be depending on the x component of descent, simply because the x component doesn't contribute to the potential energy. ঠিক আছে? এই গল্পটা কি বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে? তাহলে আমি এখানে লিখতে পারি x1 to x2 ds square root of twice gy, ঠিক আছে? আরো একটা মজার ব্যাপার, এই ds টা কি? ধরো এই অবধি হচ্ছে আমার dy আর এই অবধি হচ্ছে আমার dx, মানে y বরাবর ডিসেন্ট and x বরাবর ডিসেন্ট। So ds is essentially the square root of dx squared plus dy squared. আরো ক্লিয়ারলি ভাবলে it is 1 plus y prime squared times dx. এই y প্রাইমটা কি? y প্রাইমটা হচ্ছে the derivative of x with respect derivative of y with respect to x. এখানে আমি ফুল ডেরিভেটিভ দেখাতে পাচ্ছি কারণ এখানে একটাই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। So this equation becomes x1 to x2 1 plus y prime squared times dx plus square root of twice gy. Okay, তাহলে what you are trying to do here is minimize with respect to y and y prime of x, ঠিক আছে, this quantity. এতদিন আমরা মিনিমাইজেশন প্রবলেম দেখে এসেছি। আমরা কি ধরনের মিনিমাইজেশন প্রবলেম দেখে এসেছি? ডেরিভেটিভ ইকুয়াল টু 0। হ্যাঁ, ডেরিভেটিভ ইকুয়াল টু 0 অবভিয়াসলি। কিন্তু কি ধরনের মিনিমাইজেশন প্রবলেম? আমার কাছে দেয়া থাকবে একটা ফাংশন sin of x, I want to minimize that with respect to x or maximize this with respect to x. এই মিনিমাইজেশন বা ম্যাক্সিমাইজেশন সাধারণত অপটিমাইজেশন প্রবলেমগুলো মিনিমাইজেশন প্রবলেম হয়, কারণ মিনিমাম করতে গেলে কোনো কিছু you feel the constraints and you get a bounded solution. ম্যাক্সিমাইজ করতে গেলে তুমি ইনফিনিটিতে চলে যেতে পারো, এটা একটা ব্যাপার থাকে। তো এই যে মিনিমাইজেশন প্রবলেম, সাইন এক্স এর ক্ষেত্রে সেটা অবশ্য হয় না। তো এই যে মিনিমাইজেশন বা ম্যাক্সিমাইজেশন প্রবলেম, এই মিনিমাইজেশন প্রবলেম আর এই মিনিমাইজেশনের প্রবলেমের মধ্যে ডিফারেন্সটা বোঝার চেষ্টা করো। এখানে রয়েছে তোমার একটা ফাংশন দ্যাট ইউ আর ট্রাইং টু মিনিমাইজ। একটা ফাংশন এক্স এর ডিফারেন্ট ভ্যালুতে ডিফারেন্ট ভ্যালু নেয়, ঠিক আছে? মানে ধরো আজকে যদি আমি তোমাকে বলি যে প্লট সাইন অফ এক্স, তুমি কিভাবে করবে? তুমি ধরো একটা এক্সেল শিট খুলবে বা ম্যাটল্যাব যদি জানো ম্যাটল্যাব ইউজ করতে পারো, ঠিক আছে? তুমি এক্স এর কিছু ভ্যালু নেবে, ঠিক আছে? তো দিস ইজ 0.1 and then you can continue. So let's take this one as 0.2, ঠিক আছে? তো এরকম ভাবে নিয়ে তুমি এটাকে কন্টিনিউ করতে পারো। Okay, so you make a vector of x, and then you can do is this sign of this x, which is also another vector. Okay, and then you can select both the columns and essentially plot it, so you'll get the sin x curve. মজার ব্যাপারটা হচ্ছে তুমি
আমি তো দুটো কলাম সিলেক্ট করলাম, দুটো কলাম সিলেক্ট না করে আমি শুধুমাত্র এই কলামটাকে সিলেক্ট করেও প্লট করে দিতে পারি। ওকে, and I still get sine of x, but instead of having the x coordinate as the x-axis, I have the row number as the x coordinate. ঠিক আছে, এই ক্লাসে যদি সম্ভব হয়, কারণ বিষয়টা একটু ডাইজেস্ট করতে অসুবিধা হয় অনেকে, will be referring to functions somewhat like a vector. A function is very similar to a vector. ঠিক আছে, এখান থেকে কি সেই ব্যাপারটা একটু ক্লিয়ার হচ্ছে যে আই ক্যান রিপ্রেজেন্ট দ্যাট উইথ এ ভেক্টর? আরো মনে হচ্ছে যে আমি এখানে তো এক্স এর গ্যাপ গুলো 0.1 করে নিয়েছি, তার মানে আমি যদি জুম করি আমি কতগুলো মানে পিস ওয়াইজ স্ট্রেট লাইন দেখতে পাবো। ঠিক আছে, আমি এখানেই যদি 0.1 না নিয়ে 0.25 নিতাম বা 0.3 নিতাম, ঠিক আছে, এবং তারপরে হচ্ছে এখানে যদি আমি 0.6 নিতাম, ঠিক আছে, this is how the curve would look like. Okay, এবং তুমি দেখবে যে যত আমরা এরকম গ্যাপটা বেশি নেব এর মধ্যে একটা লিনিয়ার প্যাটার্ন আমি দেখতে পাবো। অর্থাৎ বেসিক্যালি what is being plot is straight lines in pieces. ওকে, আবার যদি আমি 0.5 নিই এবং এটাকে যদি 1 নিই, তারপর সেখান থেকে যদি আমি কন্টিনিউ করি, আরো বেশি করে আমি হচ্ছে, আচ্ছা এই প্লটটার মধ্যে একটু ভুল আছে, এটাকে চেঞ্জ করতে হবে, আরো বেশি করে আমি লিনিয়ার নেচার এর মধ্যে দেখতে পাবো। তো টু হ্যাভ দ্য অ্যাবসলিউট অ্যাকুরেসি, আমাকে যদি অ্যাবসলিউট অ্যাকুরেসি নিতে হয় তাহলে আমাকে এই গ্যাপ গুলো কত ছোট নিতে হবে? আমি দেখতে পাচ্ছি যে 0.5 এ নিলে আমি যেরকম অ্যাপ্রক্সিমেশন পাচ্ছি, কারণ সাইন কার্ভটা তো স্মুথ, এখানে আমি পিস ওয়াইজ লিনিয়ার কার্ভ পাচ্ছি, তাহলে আমাকে যদি যদি আমি আরো ছোট গ্যাপ নিই আমি আরেকটু স্মুথ পাবো, আরো ছোট গ্যাপ নিই আরো স্মুথ পাবো। তাহলে অ্যাবসলিউটলি একটা স্মুথ রিপ্রেজেন্টেশন, অ্যাকুরেট রিপ্রেজেন্টেশন পেতে গেলে আমাকে গ্যাপ কতটা নিতে হবে? বেসিক্যালি এটা বুঝতে পারছি আমি কি জানতে চাইছি? আমাকে ধরো যদি অ্যাবসলিউট অ্যাকুরেসি পেতে হয়, আমি যত ছোটই করি না কেন আইল হ্যাভ দি স্মল পিসেস অফ স্ট্রেট লাইন, তাই তো? ঠিক আছে, আমি আরো ছোট গ্যাপ নিলাম, আরেকটু ছোট হবে গ্যাপটা, কিন্তু দ্যাট উইল স্টিল বি আ স্মল স্ট্রেট লাইন। ঠিক আছে, ইট উইল নট বি আ কার্ভ। তাহলে আমাকে একদম এক্সাক্ট সাইন কার্ভটা মডেল করতে গেলে আইডিয়ালি কতগুলো পিস নিতে হবে? কতগুলো পিস নিতে হবে? মানে ধরো আমি এখানে যে গ্যাপটা নিচ্ছি 0.5 এর গ্যাপ নিচ্ছি, ঠিক আছে, এই গ্যাপটাকে আমি 0.25 করে দিলাম, আমি দেখবো যে কার্ভটা অনেক বেশি স্মুথ হচ্ছে, তাই তো? আরেকটু স্মুথ হলো, কিন্তু দেখা যাচ্ছে যে এর মধ্যেও এরকম স্মল পিসওয়াইজ লাইনস আছে, তাই তো? ঠিক আছে, এবার আমাকে এই গ্যাপটা কত ছোট করলে আমি একদম এক্স্যাক্টলি সাইন কার্ভটাকে ট্রেস করতে পারবো, যেখানে এই পিস লাইন মানে পিসওয়াইজ লাইন থাকবে না, একদম যতটাই আমি জুম করি না কেন এরকম পিস দেখা যাবে না, সেটা কত ছোট হতে হবে? স্লোপ বিটুইন টু অ্যাডজেসেন্ট মানে পিসওয়াইজ স্ট্রেট লাইনটাকে মানে ডিফারেন্স 0 হতে হবে তাদের স্লোপের মধ্যে। হ্যাঁ, সেটা কখন পসিবল? সেটা তখনই পসিবল যদি আমি এখানে ইনফাইনাইট নাম্বার অফ পিসেস নিই। হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে পারছো তো? এই ইনফাইনাইট নাম্বার অফ পিস নিলে এই ভেক্টরটার সাইজ কত হবে? ইনফাইনাইট। ঠিক আছে, তো তার মানে a function is like a vector, an infinite dimensional vector. ঠিক আছে, আমি এই বিষয়টা আবার বোঝাবো। ধরো আমাকে যদি একটা ভেক্টর রিপ্রেজেন্ট করতে হয় 3D তে, 3D তে একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করতে গেলে আমি ধরো যে কোনো ভেক্টর ইউ, তাকে আমি লিখতে পারি u1, সরি
u1 times 100 plus u2 times 010 তারপর u3 times 001 এরকম লিখতে পারি তো? ঠিক আছে, তার মানে একটা 3D ভেক্টরকে এই তিনটে বেসিস ভেক্টরের লিনিয়ার সাম হিসেবে রিপ্রেজেন্ট করা যায়। ঠিক আছে, তেমনি আমাদের যদি sin x কে লিখতে হয়, sin x এর সিরিজটা মনে আছে? x plus x square by 2 factorial সরি হ্যাঁ অড গুলো শুধু অড নাম্বার, অড হ্যাঁ সরি কতগুলো টার্ম লাগে এখানে? infinite infinity because a function is like a infinite dimensional vector. আচ্ছা ঠিক আছে, you can think of these to be basis vectors. আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এই এবার আমরা দেখি আমরা কি কি পাচ্ছি। আমরা জাস্ট দুটো অপটিমাইজেশন প্রবলেমের মধ্যে একটু কম্পেয়ার করি। ঠিক আছে, এই বিষয়টা নিয়ে আমরা পরে কথা বলবো। খালি মাথায় রেখো a function can be treated similar to a vector. ওকে, যাই হোক, তো ডান দিকে আমার রয়েছে একটা ফাংশন যেটা এক্স এর ডিফারেন্ট ভ্যালুতে ডিফারেন্ট ভ্যালু দেয়। বাঁ দিকে যে জিনিসটা রয়েছে এটাকে বলে হচ্ছে ফাংশনাল। Okay, but this is a functional of y and y prime. Okay, it's not a functional of x. আমি এটা প্রমাণ করে দিতে পারি it's not a functional of x. Why? Because let's say this time it is y prime of x and y of x, তাই তো? এবার এই যে দুটো ভ্যালু, এই দুটো হচ্ছে তোমার লিমিট অফ ইন্টিগ্রেশন, মানে কনস্ট্যান্ট সাম নাম্বারস, ধরো 0.1 থেকে 0.5। ঠিক আছে, এগুলো তো নাম্বার, এগুলো চেঞ্জ করার কিছু নেই। কিন্তু ধরো আমি যদি এরকম ভাবে চেঞ্জ করি এই পুরো বিষয়টাকে, y prime square of z dz and y of z, মানে আমি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে চেঞ্জ করে দিলাম, কিন্তু দিস টাইম আই এম টেকিং দ্য সেম ফাংশন অফ y, মানে আমি x থেকেই z বলছি, y same functional form of y, same functional function of z, and y prime is also the same function of z. I'll still be getting the same number, right? মানে একটা ডেফিনিট ইন্টিগ্রালে আমি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল চেঞ্জ করলে তো কিছু ম্যাটার করে না, তাই না? ডেফিনিট ইন্টিগ্রালটার ভ্যালু সেমই থাকে। মানে sin of x dx 0 to pi by 2 is also 0 to pi by 2 sin of y dy। এ নিয়ে কোনো সন্দেহ নেই, তাই তো? তার মানে কি এই কোয়ান্টিটিটা ওকে, দ্যাট ইজ নট dependent, or rather that is not a function of the independent variable x or z, that only is dependent on the functional form of another function. So you can think of this functional to be a function of this function. মানে ধরো y যদি sin of x হয়, so obviously y prime হবে cos x, সেক্ষেত্রে তুমি এই ভ্যালুটা পাবে t এর। আর y যদি e to the power x হয়, যেক্ষেত্রে y prime would also be e to the power x, সেক্ষেত্রে you will get a different value of t. You can only change the value of t by changing the functional form, whereas in this case you can change the value of sin x by changing the value of x. তার মানে আমি যদি x এর একাধিক ভ্যালু নিই, sin of x কিন্তু তার সঙ্গে সঙ্গে চেঞ্জ করে করে যাচ্ছে। ওকে, whereas t has a fixed value, it is not dependent on x, it is a definite integral. Okay, there are limits x1 to x2, so it only depends on the functional form of y and y prime. Okay, so a functional is more like a scalar. Okay, at this point we can also take an example of a functional, another functional. Okay, and how that is similar to a scalar. Take this functional, so x1 to x2 u of x v of x dx. Okay, u of x v of x dx, let's define that as I. It's a definite integral, and by definition
that is a functional. It is a functional of u and v. It only depends on the functional form of u and v. ঠিক আছে? এই জিনিসটাকে ধরো তুমি নিশ্চয়ই ফুরিয়ার সিরিজ করেছো? হ্যাঁ করেছি। ফুরিয়ার সিরিজ করেছো তো? ফুরিয়ার সিরিজে কোনো আরবিট্রারি ফাংশন অফ এক্স কে আমরা এরকম ভাবে লিখতে পারি তো, a0 প্লাস a1 cos x plus b1 sin x plus a2 cos 2x plus b2 sin 2x, and obviously to the infinity, because again function space is infinite dimensional. এবার এইগুলো হচ্ছে তোমার এক একটা বেসিস ফাংশন, ঠিক আছে? তুমি যে কোনো দুটো বেসিস ফাংশনকে নাও, ঠিক আছে? ধরো যাক আমি নিলাম হচ্ছে cos of x আর sin of x, আর লিমিটটা হচ্ছে ধরো 0 to twice pi, ঠিক আছে? তুমি যদি এই ইন্টিগ্রেশনটা করো কত পাবে? 0 to twice pi cos x sin x dx, you will get 0. Okay, because this is sin 2x by 2. ঠিক আছে? কেবলমাত্র if you take the same basis function, then only you will get non-zero value. ঠিক আছে? তো এই যে ফাংশনাল ফর্মটা, that is very similar to a dot product. আর ডট প্রোডাক্টে কি হয়, তুমি যদি দুটো বেসিস ভেক্টর নাও, তাদের ডট প্রোডাক্ট নাও, ওকে, দুটো আলাদা বেসিস ভেক্টর হলে ডট প্রোডাক্টটা হবে হচ্ছে 0, আর দুটো সেম ভেক্টর হলে আর ডট প্রোডাক্টটা হবে হচ্ছে নন জিরো। এক্ষেত্রেও তাই, ঠিক আছে? এক্ষেত্রেও তুমি যদি sin x এর sin 2x নাও তাহলেও 0 পাবে, sin x cos 2x নাও তাহলেও 0 পাবে, sin x cos x নাও তাহলেও 0 পাবে। কেবলমাত্র sin x and sin x নিলে, cos x and cos x নিলে, বা cos 2x and cos 2x নিলে, you'll get non-zero value. Okay, so this is like the inner product of functions. Okay, এবার আমি যদি দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট বা ইনার প্রোডাক্ট নিই, ডট প্রোডাক্টটা আসলে কি? একটা স্কেলার। তেমনি ভাবে এই ফাংশনালটাও একটা স্কেলার। আচ্ছা, ঠিক আছে? এবং একইভাবে যে কোনো ফাংশনালি একটা স্কেলার, ঠিক আছে? এই ভেক্টর স্কেলার অ্যানালজিটা আপাতত ওপরই থাক, ঠিক আছে? এটাকে বেশি ডেপথে ভাবার চেষ্টা করো না, কনফিউজিং হতে পারে এট দিস পয়েন্ট। কিন্তু it can be very well shown that a function obeys all the laws of a vector space. A function space is a subset of a vector space, এবং ভেক্টর স্পেসের সমস্ত প্রপার্টি ফাংশন স্পেস ওবে করে। একটা ভেক্টর স্পেস হতে গেলে তোমাকে কিছু ইন্ডিপেন্ডেন্ট বেসিস ভেক্টর থাকতে হবে, সেই ইন্ডিপেন্ডেন্ট বেসিস ভেক্টর দিয়ে তুমি আরবিট্রারি যে কোনো ফাংশন, যে কোনো ভেক্টরকে রিপ্রেজেন্ট করতে পারবে, এবং হচ্ছে দেয়ার শুড বি অ্যান ইনার প্রোডাক্ট। ওকে, আদার দ্যান দ্যাট দেয়ার শুড বি স্কেলার মাল্টিপ্লিকেশন এন্ড all of those properties can be satisfied by the function space. Okay, it's just that the function space is infinite dimensional. Okay, and when we use a finite element method, আমরা কি করি, একটা ইনফাইনাইট ডাইমেনশনাল ফাংশনকে আমরা ফাইনাইট নাম্বার অফ প্যারামিটার দিয়ে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি, and hence we get an approximate solution. Any numerical method gives you approximate solution. The way finite element does so is by modeling an infinite dimensional function. Okay, তুমি ধরো একটা স্ট্রাকচারের বিভিন্ন পয়েন্টে স্ট্রেস বার করতে চাইছো, বা ডিসপ্লেসমেন্ট বার করতে চাইছো, বা টেম্পারেচার বার করতে চাইছো, whatever that may be, you are trying to solve a function, okay, which is infinite dimensional. খুব আরবিট্রারি হতে পারে, মানে ধরো একটা প্লেট রয়েছে, তার মধ্যে একটা হোল রয়েছে, তুমি এইখানে একটা নন ইউনিফর্ম টেনশন দিলে তাকে, ঠিক আছে, এখানে তুমি তাকে পিন জয়েন্ট দিয়েছো, ঠিক আছে, এখানে রোলার সাপোর্ট দিয়েছো, the stress state can be extremely arbitrary. Okay, so that are be very arbitrary non-linear function, যেগুলো হচ্ছে আমরা সিম্পলি একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনকে ইন্টিগ্রেট করে সলভ করতে পারি না। বেসিক্যালি আমরা কোনো নন লিনিয়ার ইকুয়েশনকেই ইন্টিগ্রেট করে সলভ করতে পারি না, ঠিক আছে? তোমার খেয়াল আছে কিনা জানি না, তবে ধরো আমরা যদি একটা সিম্পল পেন্ডুলামের প্রবলেম করি, তার ডিফারেনশিয়াল ইকুয়েশনটা হচ্ছে, ধরো এই অ্যাঙ্গেলটা থিটা, সো থিটা ডাবল ডট প্লাস জি বাই এল, এল হচ্ছে পেন্ডুলামের লেন্থ, ওকে, সাইন অফ থিটা
equals 0. এইটা হচ্ছে তার ডিফারেনশিয়াল ইকুয়েশন। Okay. Obviously, it's a homogeneous equation and gives you natural motion and natural vibration, natural frequency and all. But the thing is, when this term is sine theta, okay, this is a non-linear equation, and we cannot simply solve this equation. So what we do, we say that we are going to solve this for theta tends to 0. When sine theta becomes theta, therefore we have an equation very similar to that of simple harmonic motion. ঠিক আছে? তাহলে কি দেখা গেল যে আমরা লিনিয়ার ইকুয়েশন, এটা একটা লিনিয়ার ইকুয়েশন, ওকে, আমরা লিনিয়ার ইকুয়েশন সহজে সলভ করতে পারলেও, ইন্টিগ্রেট করতে পারলেও নন লিনিয়ার ইকুয়েশনকে করতে পারি না, এবং এই কারণেই we need to use some numerical method which gives us approximate solution by modeling a function which is by definition infinite dimensional, okay, into using finite number of parameters, okay, essentially trying to model it as a finite dimensional object. এই ডাইমেনশন, ভেক্টর, ম্যাট্রিক্স এগুলো নিয়ে যদি তোমার দুর্বলতা থাকে, এই সাবজেক্টটা ডিফিকাল্ট হবে, এবং সেটা তোমাকে কিন্তু ওই তোমার ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স এর বই থেকে এই পার্টটা তোমাকে একটু গুছিয়ে নিতে হবে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, এই অবধি যা বলেছি সেগুলো সব বোঝা যাচ্ছে? আচ্ছা, একটাই প্রবলেম যেটা হচ্ছে, আপনি বললেন যে আমরা একটা ইনফাইনাইট ডাইমেনশনাল ফাংশনকে মডেল করছি উইথ সাম অ্যাপ্রক্সিমেশন, তাই তো? এফইএম এর কাজ। হ্যাঁ। আচ্ছা, তাহলে মানে এই ফাংশনালের কনসেপ্টটা এফইএম এ কোথায় কাজে লাগছে তাহলে? এটা লাগছে, ফাংশনালের কনসেপ্টটা লাগছে না, ভেরিয়েশনাল ক্যালকুলাসেরটা লাগছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং ভেরিয়েশনাল ক্যালকুলাসটা কিভাবে আসছে সেটুকু বোঝানোর জন্য আমাদের ফাংশনালটা নিয়ে একটু কথা বলতে হবে, ঠিক আছে? ঠিক। আচ্ছা, এবার সেকেন্ড যে জিনিসটা আমি বলতে চাইছি, ধরো তুমি বললে না যে একটা ফাংশন যেটা ইনফাইনাইট ডাইমেনশনাল থেকে ফাইনাইট ডাইমেনশনে মডেল করা বা এটসেট্রা, ঠিক আছে? ধরো একটা ক্যান্টিলিভার বিম রয়েছে, ঠিক আছে? আমি যদি একটা পয়েন্ট লোড দিই, তাহলে যে কার্ভে বেন্ড করে সেটা হচ্ছে কিউবিক, ওকে। আমি যদি এটাতে একটা ডিস্ট্রিবিউটেড লোড দিই, ওকে, তাহলে this is a fourth order polynomial. আমি যদি এটাতে একটা কনসেন্ট্রেটেড মোমেন্ট দিই, তাহলে আমি যে সলিউশনটা পাবো, ইটস আ প্যারাবোলা, ওকে। এবার আমি যদি আগের থেকে বলে দিই যে আমার এই ডিফ্লেকশন প্যাটার্নটা, ধরা যাক W is C0 plus C1x plus C2x square, এবং তাহলে আমি কি করলাম, এই যে W ফাংশনটা আমি দেখছি, আমি যেরম লোড চেঞ্জ করছি সেরম এর মধ্যে অ্যাডিশনাল টার্ম আসছে বা টার্ম কমছে, ঠিক আছে? তো আমি যদি আমার মাইন্ডটা সেট করে নিই যে আমি কেবলমাত্র এই দিয়েই মডেল করব, দ্যাট মে বি অ্যান অ্যাপ্রক্সিমেট সলিউশন, বাট কেবলমাত্র এই তিনটে প্যারামিটার দিয়ে মডেল করব, ঠিক আছে? এগুলো কিন্তু নন বেসিস ফাংশন, আর এই তিনটে হচ্ছে আমার প্যারামিটার। এই তিনটে প্যারামিটার অ্যাডজাস্ট করে আমি যে কোনো কোয়াড্রেটিক ফাংশন বানাতে পারি। ইনফ্যাক্ট C2 কে 0 করে দিয়ে আমি লিনিয়ার ফাংশনও বানাতে পারি। ইনফ্যাক্ট C1 কে 0 করে দিয়ে C2 কে 0 করে দিয়ে আমি একটা কনস্ট্যান্ট টার্মও বানাতে পারি, সবকিছুই করতে পারি, ঠিক আছে? কিন্তু প্যারাবোলিক বা কোয়াড্রেটিকের উপরে আমি যেতে পারি না। যদি আমাকে সমস্ত পসিবল ফাংশনকে কভার করতে হয়, তাহলে আমাকে ইনফাইনাইট নাম্বার অফ টার্মস রাখতে হবে এখানে। আমি সেই ইনফাইনাইট নাম্বার অফ টার্ম না রেখে সেটাকে কার্টেল করে দিয়ে কেবলমাত্র তিনটে টার্ম দিয়ে যদি মডেল করতে যাই সলিউশনটা, ওকে, তাহলে there is the only way I'll be getting a solution is through an approximate method, okay, a numerical solution, and that solution is going to be not accurate, there will be some error, okay, an approximate solution would be there, okay. এবং approximate solution, okay, solution সেটা কনসেন্ট্রেটেড মোমেন্ট বা হচ্ছে পয়েন্ট লোড বা ডিস্ট্রিবিউটেড লোডের জন্য আলাদা আলাদা C0, C1, C2 হবে, ঠিক আছে? প্রথমটার ক্ষেত্রে আমি এক্সপেক্ট করবো যে সেটা অ্যাকুরেট হবে, কারণ প্রথমটার ক্ষেত্রে কার্ভটা কোয়াড্রেটিক, যেহেতু আমার অ্যাকুরেট সলিউশন পাওয়ার একটা স্কোপ আছে। পরের দুটোর ক্ষেত্রে অ্যাপ্রক্সিমেট সলিউশন হবে, কিন্তু not to confuse that in each case you will get the same solution,
you'll not be getting the same solution, but for most of the cases you'll be getting approximate solution. And if indeed the function is quadratic, you would be getting the exact solution. ঠিক আছে, এইটাই হচ্ছে ফাইনাইট এলিমেন্টের মানে প্রথম থেকে শেষ দিন অবধি আমরা এই করে যাবো। ঠিক আছে, আচ্ছা, এই যে বিভিন্ন আমরা বেসিস ভেক্টর গুলো চয়েস করছি, এটা কি মানে পুরোটাই প্রবলেম ডিপেন্ডেন্ট, যেমন প্রবলেম ডিমান্ড করবো এরকম আমাদের প্রবলেম ডিপেন্ডেন্ট। তার থেকে বড় কথা, আমরা তো মানে মোর কমফোর্টেবল উইথ তোমার পলিনোমিয়াল ফাংশনে। আচ্ছা, আমরা পলিনোমিয়ালে খুব কমফোর্টেবল, আমরা হুম, ইন্টিগ্রেট বা ডিফারেন্সিয়েশন পলিনোমিয়াল খুব সহজে করতে পারি। হুম, হুম, ওইটাই যদি সাইন এক্স হয়ে যায় বা কস এক্স হয়ে যায়, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন বলো সমস্ত কিছুতেই অনেক ডিফিকাল্ট হতে পারে। ঠিক আছে, আচ্ছা, আরো মজার ব্যাপার হচ্ছে যে সাইন এক্স এর তো একটা প্যাটার্ন আছে না, সাইন এক্স এইরকম একটা কার্ভ এটা অ্যাকচুয়ালি। কিন্তু এই যে ফাংশন গুলো পলিনোমিয়ালের ফাংশন গুলো হচ্ছে যে তোমার এগুলো গ্র্যাজুয়ালি, ধরো প্রথমটার ক্ষেত্রে একটা স্ট্রেট লাইন বা একটা কনস্ট্যান্ট স্ট্রেট লাইন, পরেরটার ক্ষেত্রে হচ্ছে এইরকম একটা স্ট্রেট লাইন, ঠিক আছে, যার একটা স্লোপ আছে, মানে রাদার এইরকম একটা স্ট্রেট লাইন। তারপরেরটা হচ্ছে শুধু স্লোপ নয়, তোমার হচ্ছে যে একটা মানে স্লোপেরও স্লোপ আছে, ঠিক আছে, বা কার্ভেচার আছে। তাহলে প্রথমটা হচ্ছে ফ্ল্যাট, পরেরটায় স্লোপ আছে, পরেরটায় কার্ভেচার আছে, এরকম গ্র্যাজুয়ালি গ্রো করছে, মানে একটা তোমার ইউনিফর্ম গ্রোথ আছে জিনিসটার মধ্যে। এটা একটা দিক। আর 2 নম্বর ব্যাপার হচ্ছে যে আমরা যে বেসিস ফাংশন গুলো চুজ করব সেটা কখনোই এরকম হতে পারে না c0 সরি কনস্ট্যান্ট রাদার 1, মানে x টু দি পাওয়ার 0, x কিউব, x টু দি পাওয়ার 5 এরকম হতে পারে না। আমি যদি x টু দি পাওয়ার 5 অবধি নেব ভেবে থাকি, তাহলে আমাকে x টু দি পাওয়ার 4 ও নিতে হবে। x কিউব যদি নেব ভেবে থাকি, তাহলে x স্কোয়ার আর x আমাকে নিতেই হবে। আচ্ছা, আচ্ছা, তাহলে কেন তাদের দেখো, করেসপন্ডিং প্যারামিটার 0 হতে পারে, কিন্তু কনসিডার করতেই হবে। হ্যাঁ, আমি হয়তো ভাবলাম যে ম্যাক্সিমাম 5টা টার্ম নেব, তাহলে আমাকে হচ্ছে বা 4টে টার্ম নেব, তাহলে হচ্ছে আমাকে এক্স কিউবে থেমে যেতে হবে। আচ্ছা, কেন এটা দেখো, কারণ সবার আগে তো একটা জিনিস, আমি যদি তোমাকে বলি y ইকুয়াল c0, এটা কি ধরনের ফাংশন, তুমি হয়তো বলবে এটা একটা কনস্ট্যান্ট, এটা ফাংশনই না। আদতে কিন্তু এটা একটা ফাংশন, এটা একটা স্ট্রেট লাইন, অ্যাজ ইউ ক্যান সি ইটস এ স্ট্রেট লাইন। ওকে, c1 টাইমস x, যার ক্ষেত্রে হচ্ছে c1 টা 0, ঠিক আছে, যার ক্ষেত্রে c1 টা 0, স্লোপটা 0, তাই না? তেমনি আমরা এটাকে একটা কোয়াড্রেটিক ফাংশনও ভাবতে পারি, c2 টা 0। আবার ধরো আমি একটা এরকম ফাংশন দিলাম, যে ক্ষেত্রে আমি হচ্ছে x আর x স্কোয়ার নিচ্ছি না ডাইরেক্ট, এবং x টু দি পাওয়ার 4 ও নিচ্ছি না, শুধু 1 x কিউব আর x টু দি পাওয়ার 5 নিচ্ছি। এবার ধরো এই ফাংশনটা c0 প্লাস c1 x প্লাস c2 x স্কোয়ার, এটাও কিন্তু একটা কিউবিক ফাংশন। কিন্তু তুমি বেসিস ফাংশন এমন কটাই নিয়েছো যাতে করে হচ্ছে তোমার পুরো স্পেসটা কভার্ড হচ্ছে না, মানে কিউবিক ফাংশনের পুরো স্পেসটা তুমি কভার করতে পারছো না। তাহলে সেটা করতে গেলে তোমাকে তার নিচের টার্মগুলো নিতে হবে, লোয়ার অর্ডার পাওয়ার গুলো তোমায় নিতে হবে। ঠিক আছে, সো দা বেসিস ফাংশন যখন আমরা ফাইনাল এলিমেন্ট করবো, আমরা বলবো হচ্ছে শেপ ফাংশন। দো শেপ ফাংশন শুড বি কমপ্লিট। সেটা ম্যাক্সিমাম হয়তো কোয়াড্রেটিক হতে পারে, কিন্তু কোয়াড্রেটিক পর্যন্ত 3টে টার্ম, 3টে কনস্ট্যান্ট c0 c1 c2 তার মধ্যে থাকতেই হবে। ঠিক আছে, আদারওয়াইজ ইট উড বি ইনকনসিস্টেন্ট। ঠিক আছে, কারণ এইটাকেও আমরা একটা কিউবিক টার্ম বলতে পারি, কিউবিক পলিনোমিয়াল বলতে পারি, বা কোয়াট্রিক পলিনোমিয়াল বলতে পারি, বা ফিফথ অর্ডার পলিনোমিয়াল বলতে পারি। এবং সেটাকে মডেল করার ক্ষমতা আমাদের বেসিস ফাংশনে তখনই থাকবে যদি আমরা কমপ্লিট সেট অফ বেসিস ফাংশনস নিই। আমার এই সেটটাকে কমপ্লিট হতে হবে, এই হচ্ছে গল্প। আচ্ছা, ঠিক আছে, এবার আমরা ক্যালকুলাস অফ ভেরিয়েশনের দিকে আরেকটা স্টেপ নেব। তো জোহান বার্নলি তো এই প্রবলেমটা দিলেন, ঠিক আছে। এবার হচ্ছে যে তো কেউই সলভ করতে পারেনি। সলভ করতে না পারার জন্য তিনি 6 মাস পরে আরো 6 মাস এক্সট্রা টাইম দিলেন তার স্টুডেন্টদের, যে তোমরা এই সময়টা নাও। এবং তখন আর কি মানে বিভিন্ন ইনস্টিটিউটেও এরকম মানে হচ্ছে যে তোমার নোটিশ বা প্যাম্পলেট এরকম যাচ্ছে আর কি। তো তো সেরকমই আরেকজন মানে 17th সেঞ্চুরির একজন বিখ্যাত সায়েন্টিস্টের কাছে
সায়েন্টিস্ট, ম্যাথামেটিশিয়ান, যা খুশি বলতে পারো, তো ওনার কাছে ওটি গেছে। তো উনি সকালবেলা তিনি দেখে গেছেন, এবার তারপরে তিনি তার কাজে গেছেন, আবার ফিরে এসেছেন সন্ধ্যেবেলা, এবং সন্ধ্যেবেলা ফিরে এসে তিনি সলভ করেছেন। শুধু সলভ করেছেন তাই না, মানে সলভ করে তিনি হি ইন্ট্রোডিউস আ নিউ ফর্ম অফ ক্যালকুলাস, a new area of mathematics called the calculus of variation, এবং সলভ করে তিনি মানে পরের দিন সলিউশনটা পোস্ট করে দিয়েছেন। এবং মানে জোহান বার্নৌলি যখন সলিউশনটা পেলেন তখন তিনি বলছেন যে সিংহের থাবার ছাপ দেখে সিংহকে চেনা যায়। সো অর্থাৎ মানে তিনি আইডেন্টিফাই করতে পেরেছেন যে সেই বিখ্যাত সায়েন্টিস্ট কে। তিনি হচ্ছেন স্যার আইজ্যাক নিউটন। ওকে, তো এই অবধি হচ্ছে গল্প আর কি। এবার হচ্ছে আমরা দেখবো যে আমরা একটা ফাংশনালকে সলভ করব কিভাবে। তা আমরা যদি একটা ফাংশনাল রাদার মিনিমাইজ করবো কিভাবে, আমার প্রবলেমটা একটা জেনারেল ফাংশনাল প্রবলেম, আরো নানা রকম ভাবে প্রবলেম ডিফাইন করা যায়। আমার নোটের মধ্যে তুমি যদি দেখো তাহলে তুমি জিওডেসিক প্রবলেমও দেখতে পাবে, বা হচ্ছে তুমি আরো প্রবলেম আছে যেমন আইসোপেরিমেট্রিক প্রবলেম, এই প্রবলেমগুলো তুমি দেখতে পাবে। এগুলো এক একটা বিভিন্ন ধরনের ফাংশনাল এক্সাম্পল, এবং কিছু ক্ষেত্রে বিষয়গুলো কনস্ট্রেন্ট, এবং এই ক্ষেত্রে এটা একটা আনকনস্ট্রেন্ট সলিউশন। তো আমাকে মিনিমাইজ করতে হবে উইথ রেসপেক্ট টু y of x and y prime of x, okay, this functional. সো আলাদা আলাদা প্রবলেমের জন্য আমার আলাদা আলাদা ফাংশনাল হবে। তা আমি এরকম ভাবে লিখতে পারি একটা বড় ফাংশন ক্যাপিটাল এফ অফ y and y prime dx, ঠিক আছে? এরকম আমি লিখতে পারি যে কোনো একটা আগের প্রবলেমটাকেও আমি লিখতে পারি। ধরো আগে ব্র্যাকেট স্টোকন প্রবলেমের জন্য this quantity would be 1 plus y prime squared root, আর নিচে হচ্ছে স্কোয়ার রুট অফ টুয়াইস gy। বোঝা গেল? ওকে, তাহলে আমরা এরকম হচ্ছে লিখতে পারি, যে কোনো আরবিট্রারি ফাংশনালকে আমরা এরকম ভাবে লিখতে পারি। এবার এবং হতেও পারে যে এর থেকে হায়ার অর্ডার ডেরিভেটিভও রইল, ঠিক আছে, কিন্তু দুটো ডেরিভেটিভকেই আমাকে ইনক্লুড করতে হবে, ঠিক আছে? এবার ধরো আগের প্রবলেমটারই আমি একটা এক্সাম্পল দিই। এটা নট নেসেসারিলি আগের প্রবলেমের এক্সাম্পল, এটা যে কোনো ক্ষেত্রেই হতে পারে, তবে আগের প্রবলেমটা ধরেই আমি দেখাচ্ছি। ধরো ওই যে পাথটা ধরা যাক এইটা হচ্ছে সেই পাথ বিটুইন x1 y1 and x2 y2, that is a minimum solution y of x, okay, or the minimum। মানে আমরা যেমন ধরো sin x এর ক্ষেত্রে মিনিমা কোনটাকে বলি? sin x এর ক্ষেত্রে মিনিমা বলি হচ্ছে তোমার এই পয়েন্টটাকে, which is 3 pi by 2। এটাকে আমরা হচ্ছে মিনিমাম বলি কারণ এখানে মিনিমাম ভ্যালুটা থাকে, ঠিক আছে? ম্যাক্সিমাম বলি হচ্ছে পাই বাই 2 কে। তো ওয়াই এক্স ফাংশনটা এক্ষেত্রে হচ্ছে এই ফাংশনালটার মিনিমাম, ঠিক আছে? আমি ধরে নিলাম সেইটা হচ্ছে সলিউশনটা হচ্ছে ওয়াই, ঠিক আছে? এবার ধরো আমি যদি এর অ্যাবাউট একটা ভেরিয়েশন নিই, আমি যে কোনো আরবিট্রারি ফাংশন যদি ধরি, ধরো এটা হচ্ছে একটা আরবিট্রারি ফাংশন ওয়াই টিলডা অফ এক্স, ঠিক আছে? যে কোনো আরবিট্রারি ফাংশন would be basically the original function of the optimum solution y of x তার সঙ্গে একটা পার্টারবেশন। এই পার্টারবেশনটাকে আমরা বলবো হচ্ছে ভেরিয়েশন অর ডেল্টা y, ঠিক আছে? তাহলে আমি y টিলটাকে লিখতে পারি হচ্ছে y the minimum solution plus delta y the variation, ঠিক আছে? এবং এরকম আমি আরবিট্রারি যে কোনো ফাংশন বানাতে পারি, নানা রকম ফাংশন। ধরো এরকম একটা ফাংশন বানাতে পারি, শুধু কন্ডিশনটা কি? ডেল্টা ওয়াই ইজ আরবিট্রারি, ডেল্টা ওয়াই যা খুশি হতে পারে, বাট
ডেল্টা ওয়াই ইকুয়াল 0 ইন গামা ওয়াই। এই গামা ওয়াই বস্তুটা কি? গামা বলতে বোঝায় বাউন্ডারি, ঠিক আছে? এখন আমরা একটা ওয়ান ডাইমেনশনাল জিওমেট্রিতে প্রবলেমটাকে সলভ করছি, ঠিক আছে? ওয়ান ডাইমেনশনাল জিওমেট্রি বলতে কি, ধরো এক্স এর ভ্যালু রেঞ্জিং ফ্রম x1 টু x2, এটাকে তুমি বিমের বা একটা বারের হচ্ছে এই পয়েন্ট থেকে x1 এই পয়েন্ট থেকে x2 বলতে পারো। এবার তুমি বিমটার উপর তুমি টেম্পারেচার ডিস্ট্রিবিউশনটাকে সলভ করতে চাইছো, ঠিক আছে? টেম্পারেচার ইজ এ ফাংশন অফ x, ঠিক আছে? তাহলে এই বিমটার বাউন্ডারি কি? লেফটে একটা বাউন্ডারি, রাইটে একটা বাউন্ডারি। যদি টু ডাইমেনশনাল অবজেক্ট হতো, ওয়ান ডাইমেনশনাল অবজেক্ট হলে তার বাউন্ডারি হয় হচ্ছে পয়েন্ট, ঠিক আছে? স্ট্রেট লাইন হতে পারে, কার্ভ হতে পারে। টু ডাইমেনশনাল অবজেক্ট মানে ধরো ওই একটা প্লেনের উপরে যদি একটা টু ডাইমেনশনাল বডি হয়, ঠিক আছে, যার একটা হয়তো ইউনিক থিকনেস আছে, তাহলে তার বাউন্ডারিটা কি হবে? তার বাউন্ডারি হবে হচ্ছে এই ক্লোজড কার্ভটা, তাই তো? এই ক্লোজড কার্ভটা তার বাউন্ডারি হবে। যদি একটা ধরো থ্রি ডাইমেনশনাল অবজেক্ট হয়, ঠিক আছে, তাহলে ধরো এরকম একটা বলের মতো, তার ভেতরে ভলিউমটা আছে, বাইরে যে সারফেসটা থাকবে সেটাকে আমরা বলবো হচ্ছে বাউন্ডারি, ঠিক আছে? তাহলে আমরা বেসিক্যালি কিভাবে দেখি, এইটা হচ্ছে একটা ওপেন লাইন বা ওপেন কার্ভ, যার বাউন্ডারি হচ্ছে দুটো পয়েন্ট। কার্ভ বা লাইনটা ওপেন না হয়ে ক্লোজড হলে তার বাউন্ডারি থাকতো না, ঠিক আছে? এইটা হচ্ছে একটা ক্লোজড কার্ভ হুইচ এনক্লোজেস আ ওপেন সারফেস বা ওপেন প্লেন, ঠিক আছে? ওপেন প্লেন বা ওপেন সারফেস বলি তার একটা বাউন্ডারি আছে, কিন্তু এটা একটা ক্লোজ কার্ভ, যে কারণে এর কোনো বাউন্ডারি নেই। আচ্ছা, এবার এইটা থার্ড এক্সাম্পলটা যেখানে আমি একটা ভলিউম রয়েছে, সেই ভলিউমটা হচ্ছে enclosed by a closed surface. It's not an open surface, it's a closed surface. And it forms the boundary of a volume. বোঝা গেল? তাহলে এটা ওপেন সারফেস, এটা ক্লোজ সারফেস। ক্লোজ সারফেসের ভেতরে যেহেতু যে ভলিউমটা রয়েছে তার একটা বাউন্ডারি রয়েছে, আমরা ফোরগুলো অব্দি কল্পনা করতে পারি না। যদি পারতাম তাহলে বলতাম যে দিস ভলিউম ইজ অ্যান ওপেন ভলিউম। যেমন এই সারফেসটা হচ্ছে একটা ওপেন সারফেস enclosed by a closed curve, so this is an open enclosed by a closed surface. বুঝা গেল? একটু কনফিউজিং, কিন্তু ম্যাথমেটিক্যাল ডেফিনেশন ভেবে ছেড়ে দাও, ঠিক আছে। এবার হচ্ছে যে আরো একটা মজা দেখো, শুধু তাই নয়, আমি এখানে একটা এপসিলন প্যারামিটার অ্যাড করতে পারি। কেন করলাম এপসিলন প্যারামিটার অ্যাড? y tilde at epsilon equals 0 is y. বুঝা গেল? মানে আমি হচ্ছে পার্টিশনটাকে তোমার স্কেল করে দিলাম। যদি আমি এপসিলনটা আরেকটু ছোট নিই, এটা আরেকটু কাছে চলে আসবে। আচ্ছা, গামা ওয়াই এর ব্যাপারটা বলা হলো না। গামা রিপ্রেজেন্ট করে বাউন্ডারি, ঠিক আছে? ঠিক আছে, যেমন একটা বিম যদি আমি নিই, ধরো এই এন্ডটা ফিক্সড, আর একটা ক্যান্টিলিভারের এক্সাম্পল ধরছি, এই এন্ডটা ফিক্সড, আর এখানে আমি হচ্ছে একটা পয়েন্ট লোড দিয়েছি, তার মানে আমি এখানে শিয়ার ফোর্সটা জানবো, ঠিক আছে? তাহলে এই এন্ডটাকে আমার বলে হচ্ছে গামা ইউ বা গামা ডাব্লিউ, মানে এখানে আমার ডিসপ্লেসমেন্টটা জানা, ডিসপ্লেসমেন্ট ইজ 0। এখানে ডিসপ্লেসমেন্টটা জানি না, যেহেতু জানি না, তাই আমরা একে বলবো হচ্ছে গামা টি, অর্থাৎ আমার কাছে ট্র্যাকশনটা জানা। যদি ধরো এখানে ডিস্ট্রিবিউটেড লোড হতো, একটা বিম রয়েছে, তার উপরে যদি এখানে আমার ডিস্ট্রিবিউটেড লোড হতো, বা রেদার এই বিমটার উপরে কোথাও কোনো লোড নেই, বা একটা পয়েন্ট লোড রয়েছে সেটা হয়তো ভেতরে, কোথাও কোনো লোড নেই, যদি বিমটা এমনিই রয়েছে ধরো, ঠিক আছে, তাহলে এখানে কোনো ফোর্স নেই বা ট্র্যাকশন নেই, না থাকলেও আমরা ধরবো সেটাকে হচ্ছে ট্র্যাকশন ইকুয়াল 0। এবং যে এনটা গামা ইউ নয় বা গামা ডাব্লিউ নয়, সেটা সবসময় হচ্ছে গামা টি, ঠিক আছে? আমরা আগে যে ব্র্যাকেস্টোকোন প্রবলেমের এক্সাম্পল নিয়েছিলাম, সেক্ষেত্রে দুটো এন্ডই হচ্ছে গামা ওয়াই, মানে দুটো জায়গাতেই ওয়াই বলে দেওয়া আছে, y1 বলে দেওয়া আছে, y2 বলে দেওয়া আছে। হতেই পারে একটা দিকে y2 বলে দেওয়া নেই, সে ধরনের প্রবলেমও হয়। ব্র্যাকেস্টোকোন কোন প্রবলেম হয়তো হয় না, অন্য প্রবলেমে হয়। যেখানে যেখানে y বলে দেওয়া থাকবে সেখানে সেখানে এই ভেরিয়েশনটাকে 0 হতে হবে। এটা যদি বিশ্বাস করতে অসুবিধা হয়, একটা জিনিস ভেবে দেখো, আমাকে তো যে ফাংশনটাকে বার করতে হবে তার সলিউশন, তার দুটো এন্ডের বাউন্ডারি কন্ডিশন বলে দেওয়া আছে, ঠিক আছে? এবার মাঝখানে শেপটা কি হবে আমি জানি না,
ঠিক আছে? তাহলে আমি অ্যাজিউম করছি একটা ভেরিয়েশন, এটা একটা অপটিমাম সলিউশন, তার থেকে একটা ভেরিয়েশন, ঠিক আছে? কিন্তু এই অপটিমাম সলিউশন আমি যেটা অ্যাজিউম করব সেটা হচ্ছে এই দুটো বাউন্ডারি কন্ডিশন স্যাটিসফাই করবে। তাহলে এর থেকে আমাকে যদি ভেরিয়েশন নিয়ে আরো একটা সলিউশন ভাবতে হয়, পসিবল সলিউশন, ঠিক আছে, মানে কি বলবো, ক্যান্ডিডেট ফর সলিউশন আমাকে যদি ভাবতে হয়, তাকেও ওই বাউন্ডারি কন্ডিশনটা স্যাটিসফাই করতে হবে। অর্থাৎ আমি বলতে চাইছি y tilde at x1 is y1 also y at x1, শুধুমাত্র এই কারণেই ডেল্টা y at x1 equals 0, মানে y হচ্ছে অপটিমাম সলিউশন আর y tilde একটা ক্যান্ডিডেট সলিউশন, ঠিক আছে, ভেরিয়েশন, ঠিক আছে। y tilde হয়তো মিনিমাইজার নয়, কিন্তু ইটস এ ফাংশন, ওকে, ইটস এ ভ্যালিড ফাংশন to be a candidate for the solution. To be a valid function, it must satisfy the boundary condition, and since it has to satisfy the boundary condition, delta y wherever y is specified at the boundary should be 0. কথা বোঝা গেল? যেমন হচ্ছে ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে কিন্তু এই এন্ডটাতে আমি জানবো না যে ডেল্টা w ইকুয়াল 0, এই এন্ডে কিন্তু হবে না, এই এন্ডে কিন্তু হবে, কারণ দিস ইজ গামা ডাব্লিউ বা বাউন্ডারি, যেখানে ডাব্লিউটা বলে দেওয়া আছে, ঠিক আছে? ওকে, আচ্ছা, এবার আমরা হচ্ছে ফাংশনাল সলভ করাটা আজকে শিখবো, ঠিক আছে? এবং সেইখানেই আমাদের হচ্ছে মানে আজকের কি বলে ক্লাসের ইতি ঘটবে, ঠিক আছে? আমরা নেক্সট ক্লাসে আবার পরের টপিকে চলে যাব, ঠিক আছে। ওকে, সো আচ্ছা, তোমার জন্য একটা অ্যাসাইনমেন্ট থাকবে, দুটো সহজ টপিক, সে দুটো একটু লিখে নাও। একটা হচ্ছে ওয়েটেড রেসিডুয়াল মেথড, ওয়েটেড রেসিডুয়াল মেথড, ওয়েটেড রেসিডুয়াল মেথড, হাইফেন দিয়ে লেখো গ্যালারকিনস মেথড, মানে গ্যালারকিনস মেথড ইজ ওয়ান অফ দ্য ওয়েটেড রেসিডুয়াল মেথডস। স্পেলিংটা বলবেন? হ্যাঁ, যার মধ্যে একটা হচ্ছে গ্যালারকিনস মেথড, শুধু এই মেথডটা শিখলেও চলবে। আচ্ছা, আরেকটা হচ্ছে ভ্যালিডিটস মেথড। এই দুটো মেথডও তোমার হচ্ছে অ্যাপ্রক্সিমেট সলিউশন দেয়, ঠিক আছে, অফ নন লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অ্যাপ্রক্সিমেট সলিউশন দেয়, and you can think of them to be predecessors of finite element method. মানে ফাইনাইট এলিমেন্ট মেথডের খানিকটা আনস্ট্রাকচার্ড অর লেস সিস্টেমেটিক ভার্সন হচ্ছে এই দুটো মেথড। এবং লিনিয়ার প্রবলেমের ক্ষেত্রে Rayleigh's method is applicable to linear problems. Weighted residual method or Galerkin's method is applicable to both linear and non-linear problems, non-linear differential equations. And for linear differential equation, both methods basically give you the exact same solution, and you can think of they are some sort of less systematic or less structured version of finite element method. They are known as global solution technique. আচ্ছা, ঠিক আছে, এই দুটো টপিক নেক্সট দিন পড়ে এসো, আমরা সোমবার সন্ধ্যাবেলা বসতে পারি, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, আমি তোমাকে জিজ্ঞেস করে নেবো আরেকবার কোন টাইমটা সুবিধা হয়। ঠিক আছে। তো এই দুটো মেথড, ঠিক আছে, দেখে এলে আমাদের ডিসকাস করতে সুবিধা হবে। এটা এগুলো পড়বো, যে বইগুলো পড়েছো। হ্যাঁ, এইটা হচ্ছে তোমাকে আমি সাজেস্ট করি, একটা হচ্ছে যে কোনো টেক্সট বুক, আমি বোধহয় টেক্সট বুকের কিছু নাম তোমায় বলেছিলাম, যে কোনো টেক্সট বুক পেয়ে যাবে, ইন্টারনেটে সার্চ করলে তো পাবেই। উইকিপিডিয়া ইজ গুড এনাফ। আর হচ্ছে যে আমার নোটও খুব সম্ভবত আছে, মনে হয় আছে, ডেফিনেটলি আছে। আর আরো যদি মানে রাদার আমার নোটের থেকেও ভালো নোট যদি পড়তে চাও, মানে আমি যার কাছে পড়েছি, ঠিক আছে, hyphem.com বলে একটা ওয়েবসাইট আছে,
সেখানে চন্দ্রশেখর যোগের FEM এর ক্লাস নোট আছে, আচ্ছা সেটা ডাউনলোড করে নিতে পারো। আচ্ছা একটাই অসুবিধে এই নোটটার, আমার নোটটাতে অনেক কিছু হয়তো একটু সিম্পলিফাইড ওয়েতে বলা আছে তুলনামূলকভাবে, ঠিক আছে? আচ্ছা কিন্তু the source of that note is this note. আচ্ছা মানে এর ব্যাপারে কোনো ইয়ে নেই আমার। আচ্ছা You can refer to this note. It is definitely better than the one I have written. Okay? আচ্ছা, তো ধরা যাক আমাদের কাছে একটা ফাংশনাল আছে, ঠিক আছে, which is minimize with respect to y and y prime x1 to x2 f of y and y prime dx. আমি যেটা করলাম এবার, আমি ডিফাইন করছি i tilde, ঠিক আছে, আমাকে এই কোয়ান্টিটিটাকে মিনিমাইজ করতে হবে। এবার আমি ডিফাইন করছি i tilde which is x1 x2 f of y tilde and y tilde prime dx. একটা জিনিস বলে নি, y tilde being y plus epsilon delta y, okay, and differentiation being a linear operation, y tilde prime is essentially this quantity. আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এই এপসাইলনটা কেন এসছে সেটা বুঝতে পারবে এক্ষুনি। সেটা হচ্ছে যে আমরা যখন সাইন এক্স কে অপটিমাইজ করছিলাম, তখন আমরা ডাইরেক্টলি এক্স এর রেসপেক্ট ডেরিভেটিভ নিয়ে জিরো করে দিচ্ছিলাম। কিন্তু একটা ফাংশনালের ক্ষেত্রে, এটা তো একটা ফাংশন নয়, ফাংশনাল, এর ক্ষেত্রে তুমি এটাকে উইথ রেসপেক্ট টু ফাংশন ডেরিভেটিভ নিতে পারবে না। বুঝতে পারছো অসুবিধাটা কোথায়? একটা ফাংশন দিয়ে তুমি এর ডেরিভেটিভ নিতে পারবে না। আমরা ইন দি এন্ড এই প্যারামিটারটা এপসিলন এর রেসপেক্ট ডেরিভেটিভ নেব, ঠিক আচ্ছা আছে, ঠিক আছে, কারণ এটাও একটা নাম্বার, এটাও একটা নাম্বার। আমি এপসিলনও যেমন 0 to 1 ভ্যারি করে, তাহলে আমি লিখতে পারি ওকে, এরকম লিখতে পারি আমি। আচ্ছা, এবার দেখো এটাকে আমি তারপরে লিখতে পারি হচ্ছে, আমি এফ কে টেলর সিরিজে এক্সপ্যান্ড করতে পারি, তাই তো? টেলর সিরিজ এক্সপ্যান্ড করতে পারি, তাহলে এটাকে আমি লিখতে পারি এফ অফ y y prime plus epsilon times del f del y। স্যার আপনার লেখাগুলো আসছে না হোয়াইট বোর্ডের মধ্যে। আসছে না? না, মানে এই টেলার সিরিজ থেকে আসছে না। এইখানে দেখতে পাচ্ছ? আমি দাগ দিলাম, দেখতে পাচ্ছ? না 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 ওকে, আমি কি একবার ক্লোজ করে জয়েন করব?
এবার দেখা যাচ্ছে স্ক্রিনটা? হ্যাঁ, এবার আসছে। তাহলে আমি টেলর সিরিজ এরকম লিখতে পারি। ঠিক আছে, তাহলে আমার এই প্রথম দুটো টার্ম হচ্ছে লিনিয়ার টার্ম, তারপরের টার্মগুলো would be of the order of তুমি দেখতে পাচ্ছ তো? অর্ডার এপসিলন স্কোয়ার, বাকি টার্মগুলোতে এপসিলনের স্কোয়ার থাকবে। ঠিক আছে, তাহলে প্রথম টার্মটাকে দেখো, প্রথম টার্মটাকে আমি লিখতে পারি f of y y prime dx, ওকে, which is i। i মানে হচ্ছে y আর y প্রাইম এর ফাংশন, যেখানে y টা হচ্ছে মিনিমাম, তো এটা হচ্ছে মিনিমাম সলিউশন। তার সঙ্গে তারপরের যে টার্মটা এপসিলন x1 x2 del f del y delta y del f del y prime delta y prime dx, ঠিক আছে, এই টার্মটাকে আমরা বলবো হচ্ছে the first variation delta 1 of I, এবং তারপরে টার্মটা হচ্ছে অর্ডার এপসিলন স্কোয়ার।
মানে এর পরের টার্মগুলো হচ্ছে এপসিলনের হায়ার অর্ডার টার্ম, ঠিক আছে? এবার দেখো, হুম। আমি যদি এপসিলনটাকে খুব ছোট করি, প্রথমত আমি যদি 0 করে দিই, আইল গেট দ্য মিনিমাম সলিউশন, তাতে কোনো অসুবিধা নেই, কারণ হুম। যখন এপসিলন ইকুয়াল 0, y tilde is y and you are supposed to get the minimum solution. হুম। এবার আমি যদি এপসিলন অল্প অল্প করে বাড়াই, ধরো এপসিলনটাকে যদি আমি 0.1 নিই, ঠিক আছে, এপসিলনের স্কোয়ার কত হবে 0.01, আর যদি 0.1 না নিয়ে 0.01 নিই, অল্প করে বাড়াই, তাহলে এটা হবে হচ্ছে 0.001 10 to the power -4, মানে অনেক ছোট। পরের দিকে টার্মগুলো অনেক ছোট হবে, ঠিক আছে? তাহলে এই টার্মটা হচ্ছে, সেকেন্ড টার্মটা হচ্ছে আই এর পরে নেক্সট সিগনিফিকেন্ট টার্ম। এবার দেখো এতক্ষণ আমরা ভাবছিলাম উই আর ট্রাইং টু অপটিমাইজ আই উইথ রেসপেক্ট টু ওয়াই এন্ড ওয়াই প্রাইম। এখানে গল্পটা দাঁড়িয়ে গেছে উই আর ট্রাইং টু অপটিমাইজ আই টিলডা উইথ রেসপেক্ট টু এপসিলন, তাই তো? আই টিলডা উইথ রেসপেক্ট টু এপসিলন আমি অপটিমাইজ করছি, মানে কি, আমি ধরো ওয়াইটাকে আমি যদি একটা ভেক্টর হিসেবে ভাবি, ভেক্টর ফাংশন ভেক্টর হিসেবে ভাবি, ডেল্টা ওয়াইটাকে আমি বলছি অন্য আরেকটা ভেক্টর, মানে এই হচ্ছে একটা ভেক্টর ওয়াই, ঠিক আছে? এবার হচ্ছে ডেল্টা ওয়াই হচ্ছে और এপসিলন টাইমস ডেল্টা, সরি, এইটা হচ্ছে এপসিলন টাইমস ডেল্টা ওয়াই, ঠিক আছে? এইটা হচ্ছে আমার ওয়াই টিলডা, ঠিক আছে? তাহলে আমি এখন ওয়াই তে রয়েছি, এবার ওয়াই থেকে আমি কোন দিকে পার্ট অফ করবো দ্যাট ইজ গভর্ন বাই ডেল্টা ওয়াই, আর কতটা পার্ট অফ করবো দ্যাট ইজ গভর্ন বাই এপসিলন, ঠিক আছে? মানে আমি কোন ডিরেকশনে পার্টাবেশনটা করবো দ্যাট ইজ গভর্ন বাই ডেল্টা ওয়াই, বিকজ ইটস আ ফাংশন বা ভেক্টর, আর কতটা পার্ট অফ করবো দ্যাট ইজ গভর্ন বাই এপসিলন। টুগেদার আই হ্যাভ দ্য, তাহলে এবার আমি যদি ইফ আই সেট মাই মাইন্ড অন দ্য ডিরেকশন and it can be shown that this derivation, এই ডেরিভেশন যেটা করছি, this is true for any direction, this is true for any delta y, ঠিক আছে? তাহলে আমি এই জিনিসটাকে এরকম ভাবে লিখতে পারি ফর অল ডেল্টা y, মানে কোন দিকে আমি পার্ট আপ করছি সেটা ম্যাটারই করে না, ঠিক আছে? যে কোনো দিকে আমি পার্ট আপ করি না কেন, এপসিলন ইকুয়াল 0 তে আইটা দেখতে এইরকম হবে, মিনিমাম, তাই তো? আমি বাঁ দিকে গেলেও আই বাড়বে, ডান দিকে গেলেও আই বাড়বে, এবং যত কমই যাই না কেন আইটা বাড়বেই, তাই তো? বাড়তেই হবে, কারণ এটা মিনিমাম, ঠিক আছে? তো যেহেতু বাড়তেই হবে, তুমি যে কোনো ডিরেকশনেই যাও না কেন, তাহলে এর যেটা সিগনিফিকেন্ট টার্ম, মানে আই এর পরে যেটা সিগনিফিকেন্ট টার্ম, ওকে, দ্যাট ক্যানট বি আ সাইন কোয়ান্টিটি। মানে আমি বলতে চাইছি, ধরো তুমি এদিকে গেলে বা এদিকে গেলে দু ক্ষেত্রেই বাড়ছে, তো তার মানে it should not be an odd function of epsilon, it should be the first term should be, or the first significant term should be the epsilon squared, বুঝা যাচ্ছে? আর এই পার্টটা একবার রিপিট করুন। হ্যাঁ, দেখো আমরা এটা হচ্ছে সেই মিনিমাইজেশনের গল্প। আমরা কি করি, d sin x dx equals 0, d2 sin x dx2 is greater than 0, তাই তো? তার মানে কি, আমি যদি sin x কে লিখি, ওকে, it is sin x0 plus d sin x dx at x0 x minus x0 plus d sin x dx 1/2 factorial d2 sin x dx2 x minus x0 whole square plus so on, এরকম ভাবে লিখি তো? এবার x0, if x0 minimizes sin x, ওকে, তাহলে এই টার্মটাকে 0 হতে হবে, তাই তো? আর এই টার্মটাকে গ্রেটার দেন 0 হতে হবে, কারণ তুমি বাঁ দিকেই যাও বা ডান দিকেই যাও, কোয়ান্টিটিটাকে সবসময় বাড়তে হবে। আচ্ছা, এইটা তো তোমার একটা অলওয়েজ পজিটিভ কোয়ান্টিটি, স্কোয়ার টার্ম, তো এটা তো একটা পজিটিভ টার্ম, তাই তো? এই জিনিসটাকে গ্রেটার দেন 0 হতে হবে, আর এই টার্মটাকে যেটা হচ্ছে তোমার সাইন কোয়ান্টিটি, মানে
এক্স যদি x0 থেকে বড় হয় পজিটিভ, এক্স যদি x0 থেকে ছোট হয় নেগেটিভ, হুম, সাইন কোয়ান্টিটিটাকে তার যে কোএফিসিয়েন্ট সেটাকে 0 হতে হবে, হুম, তাই তো কন্ডিশন হুম, মিনিমাইজেশনের, তাই তো কন্ডিশন নাকি? আচ্ছা, ঠিক আছে। খুব যদি বুঝতে অসুবিধা হয় এইটা ভাবো, এই তো হুম, ডেল আই টিল্ডার ডেল এপসিলন এট এপসিলন ইকুয়াল 0, ঠিক আছে? এপসিলন ইকুয়াল 0 তে আমি যদি ডেল আই টিল্ডার ডেল এপসিলন করি, তাহলে আমি পাবো হচ্ছে ডেল্টা 1 অফ আই, ঠিক আছে, প্লাস ডেরিভেটিভ অফ দিস কোয়ান্টিটি, ঠিক আছে, কিন্তু তার মধ্যে এপসিলন থাকবেই যেহেতু অর্ডার এপসিলন স্কোয়ার, ঠিক আছে, তাই এপসিলন ইকুয়াল 0 সেট করলে ডেল আই ডেল আই টিল্ডার ডেল এপসিলন এট এপসিলন ইকুয়াল 0 is this quantity, তাই তো, and this has to be equal to 0. আর যদি এখান থেকে বুঝতে হয় তাহলে দেখো এটা তো মিনিমাম সলিউশন, তুমি বাঁ দিকেই যাও বা ডান দিকেই যাও, এইটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট টার্ম। ধরো আমি এপসিলনটাকে যদি টেন্ডস টু 0 করি, ওকে, তাহলে এপসিলন স্কোয়ার উড বি ইভেন স্মলার। যদি এপসিলনকে আমি 0.001 নিই, তাহলে এপসিলন স্কোয়ার উড বি 10 টু দি পাওয়ার -6, তাই তো? তাই যদি হয় তাহলে দ্য অনলি টার্ম দ্যাট ম্যাটার্স ইজ দ্য ফার্স্ট টার্ম, ঠিক আছে? এবার ধরো এই টার্মটাতে যদি আমি এপসিলন পজিটিভ বসাই আর তাতে যদি এই কোয়ান্টিটিটা বাড়ে, ঠিক আছে, এপসিলন নেগেটিভ বসালে এই টার্মটা তো কমে যাবে, তাহলে তার মানে হচ্ছে যে এই যে কোএফিসিয়েন্টটা দ্যাট ইটসেলফ ইজ 0, সো দিস এপসিলন টার্ম হ্যাজ নো এফেক্ট, ইটস দ্য টার্ম রিলেটেড টু এপসিলন স্কোয়ার্ড দ্যাট উড হ্যাভ এনি এফেক্ট অন দ্য চেঞ্জ অফ আই। সেটাকে একটা আনসাইন কোয়ান্টিটি হতে হবে। কেন? কারণ এপসিলন বাড়লেও বাড়তে হবে, এপসিলন কমলেও কমতে হবে। এইবার কি বোঝা গেল? বোঝা গেল তো? তার মানে হচ্ছে যে ফার্স্ট ভেরিয়েশন, এইখানে আমরা চলে এলাম ক্যালকুলাস অফ ভেরিয়েশনে, আমরা ডিফাইন করে দিলাম ফার্স্ট ভেরিয়েশন, ঠিক আছে? এই ফার্স্ট ভেরিয়েশনকে 0 হতে হবে, ফার্স্ট ডেরিভেটিভকে 0 হতে হচ্ছিল, ফার্স্ট ভেরিয়েশনকে 0 হতে হবে। সেরকম ভাবে তুমি সেকেন্ড ভেরিয়েশনও ডিফাইন করতে পারো, সেকেন্ড ভেরিয়েশনকে গ্রেটার দ্যান 0 হতে হবে। এই হচ্ছে গল্প, আর কিচ্ছু না। সেকেন্ড ভেরিয়েশন কি তাই নিয়ে যদি মাথা ব্যথা থাকে, এইটা, ঠিক আছে? এবার এবার আমরা দেখবো তাহলে আমাকে ওই যে প্রথমে প্রবলেমটা ছিল, ধরো ব্র্যাকেস্টোকন প্রবলেম, টাইমটাকে মিনিমাম করতে হবে, মানে আইটাকে মিনিমাম করতে হবে, তার জন্য কন্ডিশন কি দাঁড়ালো যে এই টার্মটুকু যেটুকু ইন্টিগ্রেশন সাইনের মধ্যে আছে, যেটা কিনা এপসিলনের কোএফিশিয়েন্ট, যেটা কিনা ডেল্টা 1 আই, দ্যাট হ্যাজ টু বি ইকুয়াল টু 0। এবার আমরা স্ক্রিনটা ক্লিয়ার করে দিই, আমি রেকর্ড হচ্ছে কিনা দেখি, রেকর্ড তো হচ্ছে না বলে, রেকর্ড হচ্ছে, দেখাচ্ছে, রেকর্ড হচ্ছে তো? আচ্ছা আচ্ছা, তাহলে তাহলে আমি তোমার সঙ্গে ভিডিওটা শেয়ারই করে দেবো, সুতরাং আপাতত আমি এটাকে ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে ডেল্টা 1y delta 1i is this quantity, the first variation, which is x1 x2, first variation of the functional, first derivative of the function is equivalent to first functional. So x1 x2 del f del y delta y del f del y prime delta y prime এটা times dx is 0, ঠিক আছে? এবার আমরা এটাকে একটু ম্যানিপুলেট করব এই টার্মটাকে, ঠিক আছে? করলে কি সুবিধা পরে বুঝতে পারবো। তাই আমি ফার্স্ট টার্মটাকে অ্যাজ ইট ইজ রেখে দিলাম, তারপর লিখলাম ডেল এফ ডেল ওয়াই প্রাইম ডেল্টা ওয়াই। আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস করছি, ইন্টিগ্রেশন বাই পার্টস মনে আছে তো? হ্যাঁ, ঠিক আছে, ইন্টিগ্রেশন বাই পার্টস করছি, কেন করছি? যাতে এটা ডেল্টা ওয়াই প্রাইম থেকে ডেল্টা ওয়াই হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাকে প্রথম টার্মটার ডেরিভেটিভ নিতে হবে, আচ্ছা এইটা x1 আর x2 তে নিতে হবে। আচ্ছা আমার একটা জিনিস বলো তো, x1 at x1 what is the value of delta y given
y at x1 is y1, তাহলে x1 এ ডেল্টা y এর ভ্যালু কত হবে? 0 হওয়া উচিত। হ্যাঁ, এটা x1 y1, x2 y2, এটা হচ্ছে আমাদের মিনিমা, এইটা হচ্ছে আমাদের পার্টার্ব কার্ভ, এইটা হচ্ছে আমাদের এপসিলন টাইমস ডেল্টা y. ওকে, so in order for, and this is our y tilde, in order for y tilde to be a candidate for solution, it should have the same boundary condition, which means the variation should vanish whatever, wherever. I'm not saying that variation should vanish at the boundary. Variation should vanish at the boundary wherever value of y is given. যদি এখানে দেয়া না থাকতো বা এখানে দেয়া না থাকতো তাহলে কিন্তু জিরো হতো না। যেহেতু দেয়া আছে তাই হচ্ছে যে এইটা হয়ে গেল আমাদের জিরো। সিমিলারলি এটাও হয়ে গেল জিরো। তাতে করে কি দাঁড়ালো, আমাদের এই গোটা টার্মটা হয়ে গেল জিরো, তাই তো? তাহলে আমরা কি পেলাম, এই ইকুয়েশনটা পেলাম। Okay, and this is true for all delta y. ঠিক আছে, all delta y in v. এবার এই ভিটা কি? ভিটা হচ্ছে একটা ফাংশন স্পেস যার মধ্যে আমরা হচ্ছে y এর সলিউশনটা খুঁজছি বা y টিল্ডারকে আমি খুঁজছি। ঠিক আছে, ডেল্টা y মাস্ট বিলং টু দ্য সেম ফাংশন স্পেস। এবার এই ফাংশন স্পেস নিয়ে কেন এত মাথা ঘামাচ্ছি? আগেই আমরা বলে দিয়েছি যে ফাংশন স্পেস ইজ ইনফাইনাইট ডাইমেনশনাল। সেটা হচ্ছে গ্লোবাল ফাংশন স্পেস, মানে সমস্ত ফাংশনের যে সেটটা সেটা হচ্ছে ইনফাইনাইট ডাইমেনশনাল। কিন্তু ধরো আমি ফাইনাইট এলিমেন্ট ইউজ করে যখন অ্যাপ্রক্সিমেট সলিউশন পাচ্ছি, মানে আমি বললাম না যে ওয়াইটাকে আমি ধরে নিলাম c0 প্লাস c1x প্লাস c2x স্কোয়ার বা এরকম কিছু একটা, ঠিক আছে, এর মধ্যে আমি সলিউশনটা পাওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, তখন আমার ফাংশন স্পেসটা কিন্তু অনেক ছোট, কেবলমাত্র কোয়াড্রেটিক ফাংশন অব্দি আমার ফাংশন অ্যালাউ। তাহলে আমাকে পার্টারবেশনটাকেও খুঁজতে হবে বা ভেরিয়েশনটাকেও খুঁজতে হবে হচ্ছে এই কোয়াড্রেটিক ফাংশনের মধ্যেই। ইট শুড বিলং টু দ্য সেম ফাংশন স্পেস। ঠিক আছে, ঠিক আছে। Basically y and y tilde must belong to, because y tilde must qualify as a potential function, তাহলে it should also belong to the same function space. এই হচ্ছে গল্প। সেই কারণে ডেল্টা y কেও সেম ফাংশন স্পেসে থাকতে হবে। আচ্ছা, সেসব তো হলো। তাই যদি হয়, এবার তুমি দেখো দিস ইজ ট্রু ফর এনি ডেল্টা y। ঠিক আছে, এটা যদি এনি ডেল্টা y এর জন্য ট্রু হয়, the only way this condition must satisfy is when the integrand itself, or the term within the square brackets of the integrand itself is 0. এইটা হচ্ছে একটা, আরেকবার বলুন। এটা বলছি, এটা আমি এক্সপ্লেইন করব। আগে এই ইকুয়েশনটার নামটা জেনে নাও। এই ইকুয়েশনটার নামে দুজন গ্রেটেস্ট সায়েন্টিস্টের নাম আছে, অয়েলার ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন। মানে আমরা ফ্লুইড মেকানিক্সে প্রবলেম সলভ করতে গেলে আইদার ল্যাগ্রাঞ্জিয়ান কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করি বা অয়েলারিয়ান কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করি, এন্ড দিস ইকুয়েশন ইজ ক্রেডিটেড টু বোথ। আচ্ছা, মুশকিলটা কি হয়, ম্যাথমেটিক্সে এতগুলো ইকুয়েশন, এতগুলো প্যারামিটার অয়েলার নিজে কন্ট্রিবিউট করেছেন, যে তার সঙ্গে ইন্ডিপেন্ডেন্টলি আরেকজন সায়েন্টিস্ট যিনি এটাকে আবিষ্কার করেছেন তার নাম যদি ইনক্লুড না করা হয়, তাহলে ম্যাথমেটিক্সের সব ইকুয়েশন হয়ে যাবে অয়েলার ইকুয়েশন, আর সব নাম্বার হয়ে যাবে অয়েলার নাম্বার। তো হেন্স দিস ইকুয়েশন ইজ কল্ড অয়েলার-ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন। কি হলো গল্পটা বোঝাচ্ছি। দেখো, এই কোয়ান্টিটিটা it is only dependent on y and y prime. It is dependent on the solution y, মানে আমরা মিনিমা বলছিলাম না, y তার উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে, এই ডেল্টা ওয়াইটা কিন্তু অন্য কোয়ান্টিটি, অন্য একটা ফাংশন, সেটা হচ্ছে এই পার্টারবেশন। এবং মজা হচ্ছে তুমি এই ডেল্টা ওয়াইটা যাই নাও না কেন, সব ক্ষেত্রে এই ইন্টিগ্রেশনটা নাকি জিরো হবে। ঠিক আছে,
কি করে সেটা সম্ভব হয়? আনলেস অফ কোর্স দিস কোয়ান্টিটি ইজ জিরো এভরিওয়্যার, this quantity is zero everywhere, trivially zero, except for of course the boundary, যেখানে হচ্ছে ডেল্টা ওয়াই টা নিজে জিরো। বাউন্ডারিতে যেখানে যেখানে ওয়াই এর ভ্যালুটা বলে দেওয়া আছে, যেখানে যেখানে ডেল্টা ওয়াই টা জিরো, এক্সেপ্ট ফর অ্যাট দোজ টু লোকেশন, মানে x1 আর x2 ছাড়া। ওকে, সো ফর অল x উইদিন x1 এন্ড x2, দেখো আমি কিন্তু গ্রেটার দ্যান বা লেস দ্যান ইকুয়াল দিচ্ছি না, গ্রেটার দ্যান আর লেস দ্যান দিচ্ছি, ঠিক আছে? তার মধ্যে কিন্তু এই কোয়ান্টিটিটা জিরো হতেই হবে, এটা লজিক্যালি বোঝা যাচ্ছে। লজিক্যালি বুঝেও যদি বোঝার অসুবিধা হয়, তাহলে আরেকটা জিনিস বলি, যেহেতু ডেল্টা ওয়াই যে কোনো ফাংশন হতে পারে, তাই ডেল্টা ওয়াই তোমার এরকম একটা ডেল্টা ফাংশনও হতে পারে। ডেল্টা ফাংশনের নাম শুনেছো? হ্যাঁ, ডেল্টা ফাংশন। হ্যাঁ, ডেল্টা ফাংশন কেন? ডেল্টা ফাংশন কিভাবে হতে পারে? ধরো দিস ইজ এক্স এন্ড দিস ইজ ডেল্টা অফ, সরি, দিস ইজ এক্স স্টার এন্ড দিস ইজ ডেল্টা অফ এক্স মাইনাস এক্স স্টার, ঠিক আছে? এবার যদি ডেল্টা ওয়াই ইজ ডেল্টা অফ এক্স মাইনাস এক্স স্টার হয়, is it a valid variation? Yes, it's a valid variation, কারণ x1 আর x2 তে এর ভ্যালুটা জিরো হবে, তাই তো শুধু কন্ডিশন, আর তো কোনো কন্ডিশন নেই, x1 আর x2 তে জিরো হলেই হলো, ঠিক আছে? তাহলে ডেল্টা ফাংশন ইজ আ ভ্যালিড ভেরিয়েশন। এবার আমি কোনো কিছুকে ধরো f of x টাইমস ডেল্টা অফ x মাইনাস x স্টার dx যদি ইন্টিগ্রেট করি বিটুইন x1 and x2, ঠিক আছে, where x star is between x1 and x2, আমরা কি জানি? I'll get the solution f of x star, তাই তো? এটা জানি তো? তাহলে এক্ষেত্রে আমি কি পাবো? this quantity at x equal x star is 0, ঠিক আছে? এবার আমি আবার বলছি this is for any arbitrary delta y, তার মানে আমি এই x starটাকেও I can take anywhere between x1 to x2, তার মানে anywhere between x1 and x2, at any x between x1 and x2, this whole quantity is 0, ঠিক। এটা কি বোঝা গেল? ঠিক আছে, আচ্ছা, তোমার নেক্সট অ্যাসাইনমেন্ট হচ্ছে অয়েলার-ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন কি সেটার ব্যাপারেও যতটা সম্ভব পড়া যায় বই থেকে আমাকে 2 পাতার একটা নোট বানিয়ে পাঠাতে পারো, ঠিক আছে, বাই মানডে। ঠিক আছে, বই হোক ইন্টারনেট হোক, যতটা সম্ভব জানা যায় জেনে নাও। আসল ব্যাপার হচ্ছে নিজেকে হচ্ছে এই টার্মগুলোর সঙ্গে ফ্যামিলিয়ার করা, এগুলো একটু নতুন টার্ম তো যথাসম্ভব ফ্যামিলিয়ার করে নাও, কোথাও না কোথাও গিয়ে ক্লিক করবে। মানে আমি ওই এন রেড্ডি বই থেকে পাবো? একদম একদম, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এনি কোয়েরি? না, ঠিক আছে, কোনো কোয়েরি আছে? না, ঠিক আছে, সো শ্যাল উই স্টপ হিয়ার? ওকে, হ্যাঁ, ঠিক আছে, আমি তাহলে প্রেজেন্টেশনটা স্টপ করে দিচ্ছি আর রেকর্ডিংটা স্টপ করে দিচ্ছি। ঠিক আছে।